প্রতিসরণ চ্যাপ্টার শুরু হয়েছিল এবং আজকের প্রতিসরণ চ্যাপ্টারের 2 নম্বর ক্লাস, তাই না? প্রতিসরণ চ্যাপ্টার হচ্ছে 2 নম্বর ক্লাস, এটা 1 নম্বর হয়েছে। হ্যাঁ, ওখান থেকে শুরু করছি। প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি কোণ, ঠিক না? আলোক রশ্মির চ্যুতি কোণ, সেটা প্রতিফলন চ্যাপ্টার হোক বা প্রতিসরণ চ্যাপ্টার হোক, মেন কনসেপ্ট কি না, আলোক রশ্মি যে পথে আসছে সেখান থেকে যতটা কোণে বেঁকে যাবে সেটা হবে কি তার চ্যুতি কোণ। তো এখানে যদি আমি বলি যে ধরো যদি বলি এখানে যে এটা হচ্ছে কি না আই আই এবং এটা হচ্ছে আর, এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আসছে। কোথায়? লঘু থেকে ঘন। আই বড় না আর বড়? আই বড়, আর ছোট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে চ্যুতি কোণ কত হবে না আই মাইনাস আর, ঠিক না? আর যদি বলি এটা ঘন মাধ্যম থেকে লঘুতে আসছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না আইর থেকে আর বড় হবে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, তো এখানে আই বড়, আই থেকে আর বড়, তো এখানে চ্যুতিকোণ কত হচ্ছে আর মাইনাস আই, আর মাইনাস আই হচ্ছে, ঠিক আছে? আর মাইনাস আই হচ্ছে। ক্লিয়ার? চলো এবারে আমরা লিখবো, হেডিং লিখবি যে, এটা তো আগের দিন হয়েছিল, হেডিং লিখবি যে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, যেটা ক্লাস 10-এও কিছুটা ছিল, সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কি হচ্ছে, এখানে আমি একটা সমান্তরাল কাচ ফলক নিয়েছি, ঠিক না? সমান্তরাল কাচ ফলক নিয়েছি আমি, না বইয়ের মতো নাম মানে চিহ্নগুলো নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, হ্যাঁ দেখ এখানে আছে কি এ বি সি ডি, এটা এ বি সি ডি, চলো এ বি সি ডি হয়েছে। এটা একটা সমান্তরাল কাচ ফলক। তাহলে প্রথম কি লেখা হবে যে ধরি এ বি সি ডি একটি সমান্তরাল, লিখবি না, ধরি এ বি সি ডি একটি সমান্তরাল কাচ ফলক যার এ বি এবং সিডি সমান্তরাল, এ বি তল এবং সিডি তল পরস্পর সমান্তরাল। এখানে একটা আলোক রশ্মি এসে পড়েছে এরকম, এটা ধরো আলোক রশ্মি যে এসে পড়েছে, এটা হচ্ছে কিনা আপতিত রশ্মি। তো এই বিন্দুতে আমি যদি লম্ব টানি, ঠিক না, এই বিন্দুতে আমি যদি লম্ব টানি, তাহলে এটা হচ্ছে কি এরকম করে একটা লম্ব হচ্ছে। তো এটা হচ্ছে কিনা আপতন কোণ, এটাকে আমি I1 লিখছি, কেন কি প্রথম তলে আলোক রশ্মি আপতিত হয়েছে I1। চল প্রতিফলনের পরে কি হচ্ছে, প্রতিসরণের পরে এটা এরকম এদিকে যাচ্ছে, ঠিক না, এদিকে যাচ্ছে। তো এটা হচ্ছে কত না R1, এটাকে আরেকটু এদিকে বাঁকিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, একটু বড় করে দিয়েছি I1, এটা হচ্ছে R1। ক্লিয়ার? তাহলে আপতিত, সরি আরো এদিকে দিয়ে দিয়েছি, হ্যাঁ এটা হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি কত কোণ করেছে অবিলম্বের সঙ্গে I1, আর যখন প্রতিসরণ হয়েছে তাহলে কত কোণ করেছে R1। ক্লিয়ার? R1। এবার দেখ এইখানে আমি আবার একটা লম্ব টানবো, ঠিক না, এখানে আমি আবার একটা লম্ব টেনেছি, এটা হলো কি দ্বিতীয় তলে লম্ব। দেখে বল এটা যদি R1 হয় এটা R1 হবে, এটা যদি R1 হয় এটাও R1 হবে। ক্লিয়ার? কেন? কেন কি এটা এটা পরস্পর সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এখানে হচ্ছে প্রতিসৃত রশ্মি এরকম যাচ্ছে এদিকে, এই কোণটাকে আমি ধরছি কিনা I2, ইচ্ছে করে I2, কেন কি বাইরের কোণগুলোকে আমি I ধরছি আর ভেতরের কোণগুলোকে R ধরছি। ঠিক, বইতে তোদের বোধহয় এটাকে R1 R2 দেওয়া আছে, একই জিনিস। প্রথমে আবার বলবে যে এটা R1 এটা R2 একই,
তো আমি একসঙ্গে বলে দেবো কি যে এটা হচ্ছে কিনা পি কিউ আলোক রশ্মি আপতিত হয়েছে পি কিউ এবং আর এস পথে চলে গেছে। তাহলে কি বলা হবে যে ধরি এ বি সি ডি একটি সমান্তরাল কাঠফলক যার এ বি সমান্তরাল সিডি, পি কিউ একটি আলোক রশ্মি এ বি তলের উপরে I1 আপতন কোণে আপতিত হলে সেটি প্রতিসরণের পর কাচফলকের ভেতরে R1 কোণে প্রতিষ্ঠিত হয় এবং আর বিন্দুতে গিয়ে আপতিত হয়, ঠিক না? তারপরে আমরা বলতে পারি যে চিত্রানুযায়ী এই কোণটা, দুটো কোণ সমান হচ্ছে এখান থেকে তুই বড়জোর নিতে পারিস কি এন ওয়ান ড্যাশ, আর এটাকে নিতে পারিস কি এন টু ড্যাশ, এরকম নিতে পারিস, লম্ব আর কি, দুটো বিন্দুতে লম্ব, ঠিক। এরপরে কি বলবো যে এই কোণ এবং এই কোণ একান্তর কোণ সমান হচ্ছে। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে I1 সমান I2, প্রমাণ কি করতে হবে? I1 সমান I2, এটা প্রমাণ করতে হবে, ঠিক না? এত পর্যন্ত ছবিটা আগে, তারপরে ল্যাঙ্গুয়েজ আমরা বই থেকে নিয়ে নেবো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আমরা বই থেকে নিয়ে নেবো। দেখ, যখন পরীক্ষায় সময় কম লাগবে, যে লিখতে সময় পাচ্ছি না, তখন তোরা একটা কায়দা করতে পারিস কি, যেমন এই পুরো কথাটা কিরকম লিখবি, ধরি ABCD সমান্তরাল কাচফলকের AB এবং CD পরস্পর সমান্তরাল, একটি আলোক রশ্মি পি থেকে কিউ হয়ে আর বিন্দু হয়ে এইভাবে প্রতিসৃত হয়ে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে যায়, ব্যাস গল্প শেষ, আর কিছু লিখতে হবে না, চিত্রানুযায়ী বলে দিবি, ঠিক আছে? চিত্রানুযায়ী এরকম প্রতিসৃত হচ্ছে। এবারে ফাইনাল যে ক্যালকুলেশন আসবে সেটা কি নেবো, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, ঠিক না? কিউ বিন্দুতে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি, তাহলে এটা হচ্ছে কি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়, মিউ এয়ার, কত হয় 1, আর এটা হচ্ছে কি, ধর আমি বললাম এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, আবার বায়ু মাধ্যম পড়ে গেছে মিউ এয়ার সমান 1, মানে এ সাইডেও বায়ু, এটা ধরো কোনো মাধ্যম কাঁচ, আর এটাও বায়ু, ঠিক আছে? কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করছি, বল কিউ বিন্দু, এটা কিউ বিন্দু, বল প্রথমে এখানে কি ছিল, বায়ু ছিল, তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1, গুণ ওখানে কোণ কত ছিল, সাইন I1 সমান ভেতরে যখন প্রবেশ করেছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ, আর ওই মাধ্যমে কোণ কত, সাইন R1। কিভাবে করছি, যে মাধ্যমে কোণ সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক, ঠিক আছে? বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1, বায়ু মাধ্যমে কোণ কত, I1, তাহলে সাইন I1, তাহলে এটা হচ্ছে কি বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু মাধ্যমে কোণের সাইন। তারপরে এটা ধরো কাঁচ মাধ্যম, কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের মধ্যে কোণ, হয়েছে। এরপরে কি আসবো, আর বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, আর বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, ক্যাপিটাল আর বিন্দুতে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে বল, এই মাধ্যমটা কত, মিউ প্রতিসরাঙ্ক, মিউ, ওখানে কোণ কত, সাইন R1 সমান, এখানে কি হবে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 সাইন I2, তাই না? প্রথমটা 1 নম্বর আর দ্বিতীয়টা 2 নম্বর। প্রথমে কি ছিল, 1 সাইন I1 সমান মিউ সাইন R1, দ্বিতীয়টাতে কি আছে, মিউ সাইন R1 সমান 1 সাইন I2, ঠিক। এবার কি লিখবো, 1 ও 2 হতে পাই, 1 নম্বরে দেখ আছে
মিউ সাইন R1, 2 নম্বরেও আছে মিউ সাইন R1। তাহলে আমি কি লিখতে পারি, 1 নম্বর থেকে আমি কি লিখতে পারি, সাইন I1 সমান 2 নম্বরে কি লিখবো, সাইন I2। এখান থেকে আমি কি লিখবো, যে I1 সমান I2, দুদিকে সাইন আছে, তাহলে কোণ সমান হয়ে যাবে, I1 সমান I2। একদম ক্লিয়ার। তো এখানে কি হলো, I1 এবং I2 সমান হয়ে গেছে। দেখ, এ বি এবং সিডি এই তল দুটো সমান্তরাল ছিল, এ বি তল আর সিডি তল সমান্তরাল। তাহলে এ বির ওপরে লম্ব আর সিডির ওপরে লম্ব পরস্পর সমান্তরাল। এ বি তল, এ বি এবং সিডি পরস্পর যদি সমান্তরাল হয়, এ বির ওপরে যে লম্ব আর সিডির ওপরে যে লম্ব এরাও দুজন পরস্পর সমান্তরাল। তাহলে এই ডটেড লাইন আর এই ডটেড লাইন পরস্পর সমান্তরাল। আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণ করেছে, এই যে নির্গত রশ্মি সেটাও লম্বের সাথে সেই কোণ করেছে, এটা সমান এটা। তার মানে কি হচ্ছে, এই যে আপতিত রশ্মি আর এই যে নির্গত রশ্মি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। মানে এটা লম্ব এটা লম্ব, এরা দুজন পরস্পর সমান্তরাল। তাহলে দুটো সমান্তরালের সাথে যদি সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই রশ্মি আর এই রশ্মি পরস্পর সমান্তরাল। মানে এই রশ্মি যদি কাঁচ না থাকতো, যেত কোন দিকে, এদিকে। দেখ, এই যে রশ্মিটা আর এই যে নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। তাহলে এখানে ফাইনাল কনক্লুশন কি লিখবো, লেখ যে এক্ষেত্রে এবি সমান্তরাল সিডি, এবি প্যারালাল সিডি, ঠিক না, এবি প্যারালাল সিডি। তাই এবি আর সিডি যদি সমান্তরাল হয়, তাদের উপর অভিলম্ব সমান্তরাল হবে। তাহলে কি লিখবো, n1 ড্যাশ সমান্তরাল n2 ড্যাশ, মানে অভিলম্ব দুটো পরস্পর সমান্তরাল, ঠিক না, অভিলম্ব দুটো পরস্পর সমান্তরাল। এবার লিখবো কি, যে আপতন কোণ I1 সমান নির্গমন কোণ I2। আপতন কোণ আর নির্গমন কোণ সমান সমান হয়ে গেছে, অর্থাৎ সমান্তরাল ফলক থেকে নির্গত রশ্মি কি হবে, নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয়। ব্যাস, এই হলো পুরো ক্যালকুলেশন। যদি বলি, এটা কি বলা যেতে পারে, 2 নম্বরের দিতে পারে, 3 নম্বরের দেওয়ার চান্স খুবই কম। তো ছোট ক্যালকুলেশনই হচ্ছে, বাস এরকমই লিখতে হবে। কেউ এটা সমান লেখার পরে ডাইরেক্ট লিখেও দিতে পারে, চলবে, কোনো সমস্যা নেই। ইলাবোরেট লিখতে পারিস, না লিখলেও চলবে। তাহলে এখানে কি হচ্ছে, সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হলে আলোক রশ্মি তো সমান্তরাল ভাবে নির্গত হচ্ছে, আলোক রশ্মি তো সমান্তরাল ভাবে নির্গত হচ্ছে, কিন্তু দেখ এর যাবার কথা ছিল এদিকে, কিন্তু এ না এতটা সরে গেছে না। দেখ, এর যাওয়ার কথা ছিল এদিকে, এ কিন্তু সমান্তরাল ভাবে সরে গেছে। একে বলে কি, পার্শ্ব সরণ, মানে পাশের দিকে সরে গেছে। এই পার্শ্ব সরণের ক্যালকুলেশন কিন্তু বেশ ডিফিকাল্ট আছে, এটা আমরা এক্ষুনি করব। তাহলে পরের হেডিং আসবে, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে, হেডিং আসবে এরপরে, সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা নির্ণয়। সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা নির্ণয়। সমান্তরাল
ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পার্শ্ব সরণের রাশিমালা নির্ণয়। ঠিক না? পার্শ্ব সরণের রাশিমালা নির্ণয়। হ্যাঁ, হয়েছে। এবার দেখে এখানে আমি যদি বলি এটা একটা রেখা, এটা একটা রেখা, দুটো পরস্পর সমান্তরাল। আমি যদি বলি এদের মধ্যে পার্শ্ব সরণ কত, তার মানে কি দুজনের উপরে লম্ব টানতে হবে, এটার উপরে লম্ব, এটার উপরে লম্ব, তবে গিয়ে তো বলবো এদের মধ্যে কতটা গ্যাপ। তাহলে এখানে কি রকম বোঝাবো, দেখ আমি কি করব, এখান থেকে আমি কি করলাম, দেখ এইটা এটা এই যে নির্গত রশ্মি আর এই যে ডটেড লাইন পরস্পর সমান্তরাল। আমি কি করলাম, দেখ আমি এখান থেকে লম্ব টানতে পারি, কিন্তু ওটা আমার কোনো কাজে আসবে না, ক্যালকুলেশন আমি করতে পারবো না। তো আমি কি করলাম, এখান থেকে মানে এখান থেকে কি করলাম, লম্ব টানলাম, এটা এই লম্ব টানলাম। এই লম্বটা দেখ নির্গত রশ্মির সাথেও লম্ব আর এই ডটেড লাইনের সাথেও লম্ব। তো এইটা হলো আর এক্স। তো এখানে পার্শ্ব সরণ মানে কি আর এক্স চাইছে। আর এক্স কত, আর এক্স টাই হচ্ছে কিনা পার্শ্ব সরণ। কি বলবো, এখানে সেম ছবি থাকবে, কি লিখবো যে আর বিন্দু হতে পি কিউ এর বর্ধিতাংশের উপরে আর এক্স লম্ব টানা হলো। পরে পুরো ছবি থাকবে, আগের যা ছবি ছিল এই ছবিও এখনো থাকবে, ঠিক না? মানে কি করবি তোরা, লিখবি এখানে সেম সেম ডায়াগ্রাম লিখে দে, এখানে সেম ডায়াগ্রাম বলে, আর ছবি আঁকতে হবে না, সেম ডায়াগ্রাম বলে লিখে দে, তারপরে লেখা শুরু কর। ঠিক আছে, যে ছবি ছিল সেই ছবিটাই থাকছে। ডটেড লাইন টানিস নি কেউ কেউ, ডটেড লাইন আগে টানতে হবে, এটা ঠিক না? পি কিউটাকে বাড়িয়ে দিতে হবে, আগের ছবিতে পি কিউটাকে এরকম করে বাড়িয়ে দিতে হবে, সমান্তরাল ভাবে যাবে। ব্যাস, হ্যাঁ সবার হয়ে গেছে, ডটেড লাইন টেনে নিয়েছিস। এবার লেখ আর বিন্দু হতে পি কিউ এর বর্ধিতাংশের উপর, আর বিন্দু হতে পি কিউ এর বর্ধিতাংশের উপর আর এক্স লম্ব টানা হলে, আর বিন্দু হতে পি কিউ এর বর্ধিতাংশের উপরে আর এক্স লম্ব টানা হলে এই আর এক্স হবে পার্শ্ব সরণ। আর এক্স হবে কি না পার্শ্ব সরণ। তো আমাদের আর এক্স বার করতে হবে, তাই না? ঠিক আছে, কথা হলো দেখ এই যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এখানে আমাদের জানা রাশি কি কি যদি বলি, আমি যে কাঁচের ধরো আমি যে সমান্তরাল ফলকটা নিয়েছি তার আমি বেধ মাপতে পারি স্কেল দিয়ে। মানে আমি যদি বলি এতটা হলো কিনা বেধ, লিখবি না কেউ, এতটা হলো বেধ, এটা আমি জানি। তাহলে বেধ আমার জানা রাশি। আর কি জানা রাশি, আমি এখানে 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি ফেলছি বা 45-এ ফেলছি, এটাও আমি জানি। আর কি জানি, এটা যে মাধ্যম দিয়ে তৈরি তার প্রতিসরাঙ্ক। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে কি আর এক্স এর যে লাস্ট অ্যান্সার আসবে সেটাতে কি কি থাকা উচিত। কাঁচের বেধ থাকতে পারে, বা যেটা আমি নিয়েছি তার বেধ থাকতে পারে, এর প্রতিসরাঙ্ক থাকতে পারে, আর এই যে I1 এটা থাকতে পারে। তাহলে কটা রাশি দিয়ে আসবে, টি মানে বেধ, প্রতিসরাঙ্ক মানে নিউ, এবং I1 দিয়ে রাখতে হবে, আর কোনো কিছু রাখা যাবে না। কেন কোনো কিছু রাখা যাবে না, তুই এর ভেতরে R1 ক্যালকুলেশন তো করা যাবে, বাট কেন এত জটিলতায় যাব। তো এখানে প্রথমে দেখ RX কে ভালো করে দেখ, এই যে এটা RX আছে এ কার সাথে রিলেট আছে। দেখ আমি যদি বলি RX থেকে আমি বেধ পর্যন্ত যাবে, দেখ আমি যদি বলি এই যে ত্রিভুজটা আছে না, এই যে কিউ থেকে শুরু হয়ে আর তারপরে এক্স, মানে কিউ আর এক্স, আমি যদি আর এক্স কে কোনোভাবে কিউ আর দিয়ে লিখতে পারি, কি বললাম, আর এক্স কে যদি কোনোভাবে কিউ আর দিয়ে লিখতে পারি, তারপরে আমি কিউ আর কে এই যে এখান থেকে কিছু একটা নাম দিয়ে দেবো বইতে, যেটাই আছে সেটাই আমি নিচ্ছি, টি, কিউ টি। তাহলে কি হচ্ছে, কিউ আর লেখার পরে তাকে আমি কিউ টির হিসাবে লিখতে পারি।
তাহলে কিউটি লেখা মানে কি হবে না এই যে ফলকের বেদ আমি লিখতে পারবো। তো প্রথমে কি হবে না আর এক্স কে কিউ আর এর টার্মে লিখো, কিউ আর কে কিউটির টার্মে লিখলেই হয়ে যাবে। পরপর পরপর আসতে হবে। দেখ এই চ্যাপ্টার গুলো কি হচ্ছে বেশিরভাগ কিন্তু ত্রিকোণমিতি আর জ্যামিতি, আর কিছু নেই। প্রথমে বল আর এক্স কে যদি আমি কিউ আর দিয়ে লিখতে চাই, আগে দেখ রাফে একটা এরকম ত্রিভুজ এঁকে দেখ কি কি দেখতে পাচ্ছিস। এরকম আছে কিছু, তাই না? এরকম কিছু আছে, সরি এখান থেকে একটা দেখ এইখানে করে নিচ্ছি সব থেকে বেটার। আর এক্স এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে বল? এটা পুরোটা ছিল কি আই কোণ, এটা আর, তাহলে এই কোণটা কত হবে? I1 মাইনাস R1, দেখতে পাচ্ছিস I1 মাইনাস R1। ত্রিভুজটাকে ভালো করে দেখ, এটা I1 এটা R1, তাহলে এই কোণটা কি হবে? I1 মাইনাস R1। এবারে I1 মাইনাস R1 কোণ দেখ, ত্রিভুজ যদি বলি তাহলে কি বলবো? ত্রিভুজ কিউ আর টি থেকে, বাট কিউ আর টি থেকে পাই। কিউ আর টি ত্রিভুজ যদি দেখিস এরকম ডটের লাইন আছে, তার উপরে একটা লম্ব টানা আছে এই যে 90 ডিগ্রি, আর এখানে এরকম আছে। এই কোণটা আছে কত না I1 মাইনাস R1, এটা হচ্ছে কিনা আর এক্স, আর এটা হচ্ছে কি না কিউ। ঠিক, এখানে বল এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস I1 মাইনাস R1, এটাই তো কোণ। এই কোণের সাপেক্ষে লম্ব কি? আর এক্স, লম্ব আর এক্স। তাহলে অতিভুজ কোণটা কিউ আর, তাহলে আমি বলছি আর এক্স লেখার জন্য কিউ আর দিয়ে যাব। তো বল এটা কি? লম্ব। আগে লিখে নি এটা লম্ব, ভালো করে দেখ লম্ব। কোণের 90 বিপরীত কি হয়? অতিভুজ, অতিভুজ, ঠিক না? ব্যাস হয়ে গেছে, লম্ব আর অতিভুজ। আমি লিখতে চাইছি কিনা আর এক্স বাই কিউ আর। বল আর এক্স বাই কিউ আর লিখেছি মানে কি লিখেছি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন কত কোণ? I1 মাইনাস R1। ঠিক আছে, ডেরিভেশন একটু জটিল আছে, বাট স্টেপ বাই স্টেপ দেখ। কি বলেছি প্রথমে? এইটা আপতিত রশ্মি, এটা নির্গত রশ্মি, কিছুটা সরে গেছে, তাহলে আর বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানবো। এরপরে আমি বলেছি কি যে আমাকে এইটার বেদ, এর প্রতিসরাঙ্ক এবং I1 দিয়ে অ্যান্সার নিয়ে আসতে হবে। তার মানে প্রথমে আমার লক্ষ্য কি হবে না আর এক্স কে আমি আর কিউ এর হিসাবে নিয়ে যাব, দেন আর কিউ কে কিউটির হিসাবে নিয়ে যাব। তো এখন আমাদের আর এক্স কে কিউ আর এর হিসাবে নিয়ে যাচ্ছি। তো এখানে কি লিখবো? আর এক্স সমান, আর এক্স সমান, আচ্ছা এটা মুছে দিই, এটা সাইডেরটা মুছে দিচ্ছি। কত হচ্ছে দেখ, আর এক্স সমান, আর এক্স সমান কত হবে? কিউ আর সাইন I1 মাইনাস R1। কারো সমস্যা হচ্ছে এত পর্যন্ত? ঠিক আছে, এবারে কি বলেছি? কিউ আর কে কিউটি দিয়ে লিখতে হবে, কিউ আর কে কিউটি দিয়ে লিখতে হবে। বল কিউ আর এবং কিউটি মানে কোন ত্রিভুজের কথা বলছে? এই যে ত্রিভুজ, এই যে ডটেড লাইন, এটা কিউটি, এদিকে একটা লাইন, ঠিক না? এটা এরকম আছে, এটা হচ্ছে আর। বল এই কোণটা কত আছে? এই যে R1, ঠিক না? তো বলেছে কিউ আর কে কিউটি দিয়ে লিখতে হবে। বল এটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। কোণের বিপরীত বাহু হয় লম্ব। এটা কোণ, বারবার দেখ এটা কোণ R1, কোণের বিপরীত বাহু লম্ব, ঠিক না? এটা 90 ডিগ্রি, তাহলে 90 এর বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে এটা কি? ভূমি। ভূমি কি কি দিয়ে লিখতে বলেছে? কিউ আর কে কিউটি দিয়ে লিখতে বলেছে, তাই না? তো কিউ আর অতিভুজ আর কিউটি ভূমি, কিউটি ভূমি। তাহলে বল আমি লিখবো এখানে যে কিউটি, কিউটি মানে কি লিখলাম? ভূমি। দেখ কিউটি মানে ভূমি বাই কিউ আর মানে কি লিখলাম? অতিভুজ। কিউটি মানে ভূমি, কিউ আর মানে অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ লিখেছি। তাহলে কি লিখবো? কস, কত লিখবো? কস R1, কস R1। কিন্তু আমাকে এখানে বসাতে হবে কাকে? কিউ আর কে। তাহলে আমি কি লিখবো এখানে?
কিউ আর সমান কি হবে কিউটি বাই কস আর ওয়ান। আচ্ছা কিউটি মানে কি ওই ফলকটার বেদ, কিউ থেকে টি পর্যন্ত দূরত্ব মানে কি ওই ফলকটার বেদ। তো এটা হচ্ছে কিনা টি বাই কস আর ওয়ান। সাইডে ছোট করে ত্রিভুজ আঁক, এটা লেখ। হ্যাঁ বেদকে স্মল টি ধরেছি আর এটা তো ক্যাপিটাল টি কিউটি, বেদকে আমি স্মল টি ধরেছি। পুরো বলছি আবার দেখ, আপতিত রশ্মি নির্গত রশ্মি সমান্তরাল পরস্পর, ঠিক আছে। পার্শ্ব সরণ মানে কি আর এক্স হয়েছে, কি বলেছি প্রথমে আর এক্স কে কিউ আর দিয়ে লিখতে হবে, তাহলে ওই ত্রিভুজ দেখবো। ওই ত্রিভুজ যখন দেখতে পাচ্ছি আমি এখানে দেখছি এটা তো আর ওয়ান কোণ, তাহলে এই কোণটা কত হবে আই ওয়ান মাইনাস আর ওয়ান। তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব আর কিউ আর হচ্ছে কি প্রতিভুজ, তাহলে আর এক্স বাই কিউ আর মানে সাইন হলো, তাহলে আর এক্স সমান কিউ আর সাইন। এরপরে কি বলছি কিউ আর কে কিউটি দিয়ে লিখতে হবে, কি দেখতে পাচ্ছি এটা যদি কোণ হয় তাহলে এটা কি লম্ব, এটা কি ভূমি, তাহলে আমি কিউটি বাই কিউ আর লেখা মানে কস আর ওয়ান লিখছি, কিন্তু আমাকে বসাতে হবে কি না কিউ আর সমান কিউটি বাই কস আর ওয়ান, আর কিউটি মানে কি হচ্ছে ওই ফলকটার বেদ। সাইডে লিখে দিবি কি কিউটি সমান ফলকের বেদ সমান স্মল টি, ব্যাস এত বলতে হলো। তাহলে আমি কি লিখবো এখানে ফাইনাল যে আর এক্স সমান কি লিখবো এখানে দেখ কিউ আর এর জায়গায় লিখবো টি বাই কস আর ওয়ান, আর এখানে কি হবে সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান, এত পর্যন্ত সবার ঠিক আছে। এতটা পর্যন্ত সবাই দেখে বল কারোর কোনো অসুবিধা আছে কিনা, এখনো পর্যন্ত শেষ হয়নি, ক্লিয়ার। আমি বলেছি কি কি দিয়ে आंसर রাখতে হবে, মিউ মানে প্রতিসরাঙ্ক, টি এবং আই ওয়ান দিয়ে রাখতে হবে, ঠিক না। তো দেখ টি বাই কস আর ওয়ান বল সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি হবে টি বাই কস আর ওয়ান, দেখ সাইন এ মাইনাস বি তাহলে কি হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক হয়েছে। এবারে কি করব টি cos r1 টাকে ভেতরে নিয়ে যা, তাহলে এখানে কি হবে sin i1 মাইনাস cos i1 sin r1 বাই cos r1, ওকে। এতটা পর্যন্ত ঠিকঠাক আছে। দেখ প্রবলেম এখন কোথায় আছে, দেখ টি হয়ে গেছে i1 আছে, এখন প্রবলেম কাকে নিয়ে r1 কে নিয়ে, r1 কে হটাতে হবে। r1 কে হ্যাঁ বল r1 কে কিভাবে হটাবো r1 কি করে হাঁটলো তাই না, sin r1 cos r1 বাই না sin r1 বাই cos r1 মানে tan r1, তো r1 কিভাবে হাঁটলো r1 দেখ এখানে কি বলছি শোন, r1 কে i1 দিয়ে লেখা যাবে একমাত্র তখনই যখন আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। কি করে কিউ বিন্দুতে যদি আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি দেখ কি হবে, বায়ুর প্রতিসরাঙ্ক কত 1 sin i1 সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ কত হবে cos r1, ঠিক না। দেখ বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, ওই মাধ্যমে কোণ কত i1, তাহলে 1 sin i1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, আর এখানে কোণ কত r1, তাহলে এটা হলো, তাহলে cos r1 কত হচ্ছে
cos r1 সমান sin i1 বাই মিউ। cos r1 কত হচ্ছে sin i1 বাই মিউ। কি লিখে দিয়েছি হে ভগবান, sin r1, ঠিক আছে। এখানে কি করে, এটা sin i1, সেটা এটা sin r1 হয়েছে। কে কে টুকে নিয়েছিলিস বলতো, এটা কে টুকে দি, টুকলেও বলবি না, ঠিক আছে। sin r1 কি হবে sin i1 বাই মিউ, ব্যাস, ঠিক আছে। sin r1 সমান sin i1 বাই মিউ। তো এখানে কি কি চেঞ্জ হচ্ছে দেখ, টি sin i1 মাইনাস cos i1 যেমন আছে থাক, অসুবিধা নেই। এরপরে দেখ sin r1 কে কি লিখবো sin i1 বাই মিউ, sin i1 বাই মিউ। নিচে আছে cos r1, এখনো পর্যন্ত প্রবলেম হয়ে আছে cos r1 কে নিয়ে, ঠিক আছে। cos r1 কে নিয়ে এখনো সমস্যা হয়ে আছে। দেখ সবাই i1 হয়ে গেছে, বাস শুধু cos r1 হয়ে আছে। ওকে কিভাবে চেঞ্জ করা যাবে, দেখ স্নেলের সূত্রে তো cos আসে না, স্নেলের সূত্রে cos আছে, cos নেই, sin আসতে পারে। তাহলে কি করব, দেখ আমি এই যে পেয়েছি না sin r1 মানে sin i1 বাই মিউ, কোনোভাবে cos r1 কে sin r1 করা যাবে, করা যাবে। কি করে, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার r1। cos r1 কে কি লিখবো, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার r1। বলছি দেখ এখানে, এই দেখ এখানে আমি যদি বলি, এই দেখ দেখ তোরা তো এটা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কি হচ্ছে 1। তো এখানে দেখ cos r1 আছে, একে আমি কি করব sin r1 এ নিয়ে যাব, নিয়ে sin r1 কে sin i1 বাই মিউ লিখে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখ আমি কি এখানে লিখতে পারি cos স্কয়ার r1 প্লাস sin স্কয়ার r1 সমান 1। তো cos r1 সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার r1 রুট ওভার তারপরে রুট ওভার 1 মাইনাস বল sin r1 মানে কত হচ্ছে sin i1 বাই মিউ এর আবার হোল স্কয়ার। বলেছি না ডেরিভেশন বেশ ধরনের ডিফিকাল্ট আছে, আচ্ছা খেচড়ি না, আমি আবার বলবো, আবার বলে দিচ্ছি পুরো, ঠিক আছে। এটুকু বলছি, লাস্ট বলার পরে মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। কি বলেছি শোন, আমি বারবার বলছি কি যে আমাদের লক্ষ্য হচ্ছে i1 মিউ এবং টি কে রাখা, ক্লিয়ার। তো এতটা পর্যন্ত আসার পরে কি দেখছি, এখানে i1 আছে, এখানে i1 আছে, বাস এদের দুজনের r1 আছে। তো দেখ এখানে আছে sin r1, স্নেলের সূত্র থেকে আমি sin r1 এবং sin i1 কে লিখতে পারি। তো ওইখানে sin r1 কে আমি sin i1 বাই মিউ লিখেছি, ঠিক আছে। এরপরে কি বলছি শোন, cos r1 আমাকে বল যে স্নেলের সূত্রতে cos আসে, কখনো আসে না। আমি যদি এখানে sin r1 হতো তাহলে লিখে দিতে পারতাম, ওই জন্য কি করেছি cos r1 কে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার r1 লিখেছি, তারপরে sin r1 কে sin i1 বাই মিউ লিখেছি। এবারে এখান থেকে একটু করে নে কি হচ্ছে, দেখ রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার i1 মিউ স্কয়ার, এ কি হবে দেখ রুট ওভার কত হবে না মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1 বাই মিউ স্কয়ার, ঠিক। মিউ বাইরে চলে আসবে, এটা কত হচ্ছে দেখ রুট ওভার মিউ স্কয়ার মাইনাস sin স্কয়ার i1 বাই রুট ওভার মিউ স্কয়ার মানে কি হবে মিউ, বাস। এইখানে আমি cos, এগুলো কি ছিল cos r1, এটা cos r1 এর ভ্যালু বসিয়ে দেবো এখানে, cos r1 এর ভ্যালু উপরের লাইনে লিখছি। t
সাইন i1 মাইনাস, দেখ সাইন i1 মাইনাস cos i1, cos i1 আছে, তারপরে এখানে আছে সাইন i1, ঠিক আছে, নিচে আছে মিউ, নিচে আছে মিউ। এবারে cos r1 এর ভ্যালু বসাচ্ছি রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ, ঠিক আছে না? দেখ দেখ মান বসিয়েছি, cos i1 sin i1 নিচে মিউ, এই যেটা cos r1 এর ভ্যালু কত হচ্ছে রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ। চল মিউ আর মিউ কেটে যাচ্ছে এখানে। এরপরে কি হচ্ছে দেখ, t sin i1 মাইনাস cos i1 sin i1 রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1। দেখ উভয় কাছ থেকে sin i1 কমন আসবে, 1 মাইনাস cos i1 রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1, এখানে হলো কমপ্লিট। এখানে হলো কমপ্লিট। দেখ বেদ আছে, বেদ আছে এখানটায়, সাইন i1 আছে, হয়েছে? কি কি বলেছিলাম দেখ এখানে আরেকবার বলছি পুরো। দেখ পুরো ডেরিভেশনে কোথায় খেয়াল রাখতে হবে, আরেকবার বলছি দেখ পুরোটা, পুরো ডেরিভেশনে কোথায় খেয়াল রাখতে হবে। এটা ছিল আপতিত রশ্মি, এরকম ছিল, এ যেত সোজা এরকম করে, ঠিক না, এরকম করে এসছে, তারপরে এদিকে গেছে এরকম করে, এই তো ছবি হবে এটা ধরো। তাহলে এটা হচ্ছে কি পার্শ্ব সরণ, এটা আর এটা এক্স, ঠিক না। তো প্রথমে কি করতে হবে, আর এক্স, দেখ এটা যদি এটা i1 এটা r1, তাহলে এই কোণটা কত i1 মাইনাস r1। প্রথমে কি করতে হবে, আর এক্স কে এটার হিসাবে লিখতে হবে, কি করতে হবে, আর এক্স কে এটার হিসাবে লিখতে হবে। তারপরে আর এক্স কে কি করতে হবে না, কিউ টি এর হিসাবে লিখতে হবে। লেখার পরে কি করতে হবে না, ওই যদি লিখিস দেখ কিউটি লেখার পরে কি আসছিল ফাইনাল, টি বাই কস r1 সাইন i1 মাইনাস r1, এরকম এসেছিল। দেখ এটাই এসেছিল, টি বাই কস r1 সাইন i1 মাইনাস r1, এটা এসেছিল। এবারে কি করতে হবে, সাইন i1 মাইনাস r1 কে ভাঙতে হবে, যেমন ভাঙে cos r1 কে ভেতরে নিয়ে গেলে দেখবি cos r1 কিছুটা কেটে যাচ্ছে কারোর কারোর ক্ষেত্রে। এবারে তারপরে কি বলা হয়েছিল, ওখানে কি কি ছিল না, cos r1 ছিল, sin r1 দুজনেই ছিল। কি কি ছিল, cos r1 এবং sin r1 দুজনে ছিল। sin r1 কে আমি ডাইরেক্ট sin i1 এ লিখতে পারবো কিভাবে, কেন কি sin i1 এবং sin r1 সেলের সূত্র থেকে আমি রিলেট করতে পারছি। cos r1 কে কি করব না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার r1 লিখবো। তারপরে sin r1 কে আমি লিখবো কি, sin r1 কে লিখবো যে ওই sin i1 এবং মিউ দিয়ে লিখলে হয়ে যাবে। স্টেপ কি কি হচ্ছে শোন, বারবার বলছি স্টেপ কি কি হচ্ছে, rx কে লিখবো qr এর হিসাবে, qr কে লিখবো qt এর হিসাবে, দেন এটাকে ভাঙবো। ভাঙার পরে কি করব, দেখ এখানে sin i1 cos r1 cos i1 sin r1 এরকম আসবে। তো i1 যেগুলো আছে সেগুলো তো ঠিক আছে, বাস দুজন থেকে যাবে, একটা sin r1 আর একটা cos r1। sin r1 কে sin i1 দিয়ে লেখা সহজ, কেন কি মিউ, দেখ 1 sin i1 সমান মিউ sin r1, ঠিক আছে। cos r1 কে কিভাবে লিখবো না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার r1, তারপরে sin r1 কে sin i1, ঠিক। এবার এখান থেকে দেখ বল যে এই যে চ্যুতিকোণ কি কি বিষয়ের উপর নির্ভর করছে, কাচের বেধ বা ফলকটার বেধ, আপতন কোণ
আর মাধ্যমের প্রতিসরাঙ্ক। বই খোল, পেজ নাম্বার 42, পেজ নাম্বার 42। ওখানে আছে যে যে কাঁচ ফলকের দরুন রশ্মির পার্শ্ব সরণের পরিমাণ ফলকটির বেধ, আপতন কোণ এবং ফলকের উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। কি কি উপরে নির্ভর করছে? ফলকের বেধ, প্রতিসরাঙ্ক এবং আপতন কোণ, এগুলোর উপর নির্ভর করছে। হয়েছে? হয়েছে? ক্লিয়ার? এবারে লেখ এখানে যে বলতো মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়লে, হ্যাঁ মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়লে বল এখানে যে প্রতিসরাঙ্ক যদি বেড়ে যায় তাহলে পার্শ্ব সরণ বাড়বে না কমবে? কি মনে হচ্ছে? প্রতিসরাঙ্ক যদি বেড়ে যায় তাহলে পার্শ্ব সরণ বাড়বে না কমবে? আচ্ছা প্রতিসরাঙ্ক দেখ ভগ্নাংশের নিচে আছে না? প্রতিসরাঙ্ক দেখ ভগ্নাংশের নিচে আছে, তাহলে হিসাব অনুযায়ী দেখ প্রতিসরাঙ্ক বাড়লে ভালো করে দেখ, নিচে মিউ বাড়ছে মানে এই রাশি পুরোটা কি হবে? কমবে। আবার দেখ 1 মাইনাস আছে, দেখ 1 মাইনাস, দেখ পার্শ্ব সরণের ফর্মুলাতে এটা তো ঠিক আছে, তো 1 মাইনাস, ঠিক না? তো দেখ যদি এটা যদি বড় হয় তাহলে পার্শ্ব সরণ ছোট হবে, আর এটা যদি ছোট হয় তাহলে পার্শ্ব সরণ বেশি হবে। তো দেখ মিউ বড় হলে পুরো ভগ্নাংশের মান ছোট, 1 মাইনাস ছোট সংখ্যা মানে মানটা বড় হবে। আর যদি আমি এরকম বলি, বল আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছে সরে আসে, তাই না? অবিলম্বের কাছে সরে আসে, বল প্রতিসরাঙ্ক যত বেশি হবে তত বেশি কাছে আসবে, তো যত বেশি কাছে চলে আসবে তত এখানে পার্শ্ব সরণ বেশি হবে না? আগের দিন বলেছিলাম যত বেশি প্রতিসরাঙ্ক হবে তত আলোক রশ্মি বেশি বেঁকে যাবে, তত বেশি বেঁকে যাবে। এরপরে একটা কন্ডিশন আমাদেরকে লিখতে হবে বিশেষ ক্ষেত্রে হলে ক্ষুদ্র আপতনের ক্ষেত্রে। ক্ষুদ্র আপতন কোণ ক্ষুদ্র হলে, লেখ আপতন কোণ ক্ষুদ্র হলে, আপতন কোণ ক্ষুদ্র হলে কি কি লেখা যেতে পারে? এখানে সাইন, দেখ এখানে কি কি আছে শোন, সাইন i1 আছে, cos i1 আছে, আবার সাইন i1 আছে, তাই না? দেখ আপতন কোণ ক্ষুদ্র হলে সাইন i1 কে কি লেখা যাবে? i1। আচ্ছা আমি না আগের দিন ভিডিওতে খুব সম্ভবত কোথাও একটা লিখে দিয়েছি যে cos থিটা সমান 0, মানে থিটা ক্ষুদ্র হলে, এটা আমাকে বলেছিল আগের দিন, এটা 1 হবে, ওটা জাস্ট স্লিপ করে গেছে। থিটা ক্ষুদ্র হলে থিটার মান কত হবে? 0। cos 0 এর মান কত? 1। থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা ট্যান থিটা থিটা হয়, ঠিক না? এই দেখ থিটা ক্ষুদ্র হলে সাইন থিটাকে থিটা লেখা যায়, ট্যান থিটাকে থিটা লেখা যায়, আর cos থিটাকে কি লেখা যায়? 1 লেখা যায়। হয়েছে? থিটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা এটা লিখতে পারি। এবারে শোন এখানে এখানে কি কি আসছি, আপতন কোণ ক্ষুদ্র হলে সাইন i1 কে আমি কি লিখবো? i1। সাইন i1 কে কি লিখবো? i1। cos i1 কে কি লিখবো? 1। থিটা ক্ষুদ্র হলে cos থিটা 1 হবে। আচ্ছা বল সাইন স্কয়ার i1 কে কি লিখবো? i স্কয়ার লিখবো। ঠিক, সাইন স্কয়ার i1 কে কি লিখবো? i স্কয়ার লিখবো। আবার i একটা খুব ক্ষুদ্র, তার মানে কি হবে? প্রায় 0 হবে, কারণ কি i তো অনেক ক্ষুদ্র। তো এখানে দেখ মানগুলো কি কি আসছে, দেখ এটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমি লিখবো যে চ্যুতিকোণ rx সমান কি কি লিখবো? t। সাইন i1 কে কি লিখবো? i1, মানে t i1 হোল ইনটু 1 মাইনাস cos i1 কে কি লিখবো? 1 বাই রুট ওভার মিউ স্কয়ার সাইন স্কয়ার i1 কে কি লিখবো? i স্কয়ার মানে 0। তাহলে উত্তর কত আসছে? t i1 হোল ইনটু 1 মাইনাস 1 বাই রুট ওভার মিউ স্কয়ার মানে কত? মিউ।
উত্তর আছে, এটাই উত্তর আছে। চলো, এইটা পরীক্ষায় দেয় যে ক্ষুদ্র আপতন কোণের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতি কোণ সমান ti1 হোল ইন্টু 1 মাইনাস মিউ। তবে এখানে i1 কে কিসে রাখতে হবে? কোণ, তো কোণকে কিসে রাখতে হবে? রেডিয়ানে। কোণকে রাখতে হবে কিসে? রেডিয়ানে। এই যে আমরা লিখে দিই না যে সাইন i1 সমান i1, i1 কিসে আছে? রেডিয়ানে। i1 আছে কিসে? রেডিয়ানে। ওকে, ক্লিয়ার? এরপরে হেডিং দিবি পরপর রাখা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। পরপর রাখা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। পরপর রাখা কয়েকটি সমান্তরাল মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। এটা হচ্ছে কি এ মানে এয়ার, বায়ু মাধ্যম, তারপরে এটা ধরা আছে বি মাধ্যম, তারপরে এটা ধরা আছে সি মাধ্যম, ধরো আবার পড়ে গেছে এই মাধ্যম, এরকম। ক্লিয়ার? কি হচ্ছে এখানে, ধরো এই আলোগুলো এখানে এসে পড়লো, এটা লম্ব এখানে, ধরো এটা হচ্ছে কিনা i1, চলো এ হচ্ছে কিনা r1, এটা যদি r1 হয় এই কোণটা কি হবে? r1, কারণ কি আগের বারে দেখিয়েছি এটা এটা সমান্তরাল, এটা r1 হলে এটা r1। তারপরে এখানে ধরো কোণ হলো কত না r2, আবার এখানে লম্ব টানলে কি হবে? এটাও হবে কত? r2। এবার দেখ লাস্ট যখন বেরোবে কত কোণ নিয়ে বেরোবে বলতে পারবি? দেখ এটা সমান্তরাল এটা, আবার এটা সমান্তরাল এটা, আবার বায়ু মাধ্যম পড়েছে, মানে যে কোণে আপতিত হয়েছে সেই কোণে প্রতিষ্ঠিত হবে, সমান্তরাল ভাবে নির্গত পড়েছি না? ওখানে একটা সমান্তরাল হলে নির্গত হচ্ছে, দুটো হলেও হবে, ঠিক আছে? তাহলে দেখ এখানে i1, এটা r1, এটা r1 হলে এটা r1, এটা r2 হলে এটা r2, আর লাস্টে কিন্তু i1 নিয়ে বেরোবে, কেন কি এখানে i1 এ পড়েছে, ঠিক আছে? i1 এ পড়েছে। এবারে প্রত্যেকটা বিন্দুতে আমি স্নেলের সূত্র প্রয়োগ করছি। দেখ ধরো এটা হচ্ছে কিনা পি কিউ আর এস টি, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করছি, কিউ বিন্দুতে স্নেলের সূত্র, ঠিক না? কি লেখা যাবে কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করলে? এখানে আমি লিখতে পারবো কি মিউ এ সাইন i1 সমান মিউ বি সাইন r1। মিউ এ সাইন i1 সমান মিউ বি সাইন r1। ওকে, এটা হলো 1 নম্বর। তারপরে আর বিন্দুতে স্নেলের সূত্র কি হবে? মিউ বি সাইন r1 সমান মিউ সি সাইন r2। তারপরে টি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করলে কি হচ্ছে দেখ, হ্যাঁ টি নয় এস বিন্দুতে, তাহলে কত হবে না মিউ সি সাইন r2 সমান মিউ এ সাইন i1। 3 নম্বর, ঠিক? পরপর করেছি দেখ, প্রত্যেকটা বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করছি 1 2 3 করে। এ বিন্দুতে যখন করছি তখন কি করছি দেখ, এ বিন্দুতে করার সময় প্রথমে কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করতে গেলে দেখ এ মাধ্যমটার প্রতিসরাঙ্ক মিউ এ, ওখানে কোণ কত i1, তাহলে মিউ এ সাইন i1 সমান বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি,
ওই মাধ্যমে কোণ কত r1 sin r1। আবার আর বিন্দুতে যদি আমি স্নেহের সূত্র প্রয়োগ করি তাহলে কত হবে মিউ বি sin r1 ইনটু মিউ সি sin r2, ঠিক না? এস বিন্দুতে করলে এটা হচ্ছে। এবার দেখ তিনটে থেকে 1 2 3 হতে পাই 1, 2 এবং 3 হতে পাই। লক্ষ্য করে দেখ এখানে মিউ এ সাইন i1 মিউ বি সাইন r1, আবার এখানে দেখ মিউ বি সাইন r1 সমান মিউ সি সাইন r2, আবার এখানে দেখ মিউ সি সাইন r2, মানে কি এটা সমান এটা সমান এটা তার সাথে সমান এটা, আবার এটা সমান আবার এটা। তার মানে কি 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 লিখতে পারি আমি, মিউ এ সাইন i1 সমান মিউ বি সাইন r1 সমান মিউ সি সাইন r2। এর মানে কি হলো জানিস? এর মানে হলো এ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ মাধ্যমের কোণ কত i1 এই জন্য সাইন i1, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ বি বি মাধ্যমের কোণ কত r1 এই জন্য সাইন r1, সি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সি সি মাধ্যমে কোণ কত r2 এই জন্য সাইন r2। তার মানে সেই ঘুরে ফিরে কি হলো, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে কোণের সাইন গুণ হলে কি হচ্ছে ধ্রুবক। উদাহরণ 5 এর অঙ্কটা করবে, উদাহরণ 5 আর হচ্ছে উদাহরণ 1, তাড়াতাড়ি পেজ নাম্বার 42, উদাহরণ 5 আর উদাহরণ 1। প্রথমে উদাহরণ 1টা কর। উদাহরণ 1 এর কোশ্চেনটা বলছে, হ্যাঁ বলছে কোন তরলের সমতল পৃষ্ঠে কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি। আচ্ছা দেখ কি বলছে একের উদাহরণ 1 এর কোশ্চেন, বলছে কোন তরল এই তো বলেছে, এই দেখ এটা বলেছে তো 45 ডিগ্রি, ঠিক হয়ে গেছে। এবার বলছে আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুতি হয়। এইখানে 15 ডিগ্রি বিচ্যুতি মানে কি অভিলম্বে তো কাছে সরে আসবে না, 15 ডিগ্রি বিচ্যুতি হয়েছে মানে এ তো কাছে চলে আসবে, তাহলে এই কোণটা কত হবে 45 এর থেকে 15 বাদ দিয়ে যেটা হয় তাহলে কত হবে, এটা 30। এবারে বলেছে কিনা তরলের প্রতিসরাঙ্ক কত নাকি, হ্যাঁ তরলের প্রতিসরাঙ্ক স্নেহের সূত্র, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কত 1, বায়ুর প্রতিসরাঙ্ক 1 গুণ বায়ুতে কোণ কত 45 ডিগ্রি সমান তরলের প্রতিসরাঙ্ক আমি জানি না মিউ ধরে নিচ্ছি, মিউ তরলে কোণ কত করেছে 30 ডিগ্রি বাস সাইন 45 ডিগ্রি মানে 1/√2, মিউ সাইন 30 মানে হাফ, তাহলে মিউ কত হচ্ছে 2/√2, তাহলে মিউ হচ্ছে কত √2 মানে 1.414। পাঁচেরটা হয়নি, পাঁচেরটা কি বলছে, পাঁচেরটা বলেছে পাঁচের এটা ছিল একেরটা, পাঁচের কোশ্চেন বলেছে যে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কিভাবে লিখবো, এ মিউ ওয়াটার, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত বলেছে 1.33, ওকে। তারপরে বলেছে জল সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক ওয়াটার মিউ অয়েল কত হচ্ছে 1.45, বলছে জল সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক। তারপরে কি বলেছে তেলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অয়েল মিউ গ্লাস সমান কত হচ্ছে 0.78। কি জিজ্ঞেস করেছে কোশ্চেন, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মানে এয়ার মিউ গ্লাস কত হবে, ঠিক না? এটা কোশ্চেন, প্রথমে কোশ্চেন আগে বোঝ। বলছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এটা,
জলের সাপেক্ষে তেলের প্রতিসরাঙ্ক এটা, তেলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এটা। জিজ্ঞেস করেছে এ মিউ জি। চল দেখ এখানে কি বলছি শোন, এইগুলোকে আমি এক স্টেপ এরকম করে লিখছি, কিরকম, একে কি লেখা যায় মিউ ডাব্লিউ বাই মিউ এ, একে কি লেখা যায় মিউ ও বাই মিউ ডাব্লিউ, একে কি লেখা যায় মিউ জি বাই মিউ ও। বলেছিলাম না যে যদি প্রতিসরাঙ্ক দিয়ে লিখি, যেটা আগে থাকবে সেটা হবে নিচে, আর যেটা পরে থাকবে সেটা হবে ওপরে, উল্টো, তাই না? তো এ জিজ্ঞেস করেছে কিনা এ মিউ জি, মানে কি এ চাইছে মিউ জি বাই মিউ ও লিখতে। কি লিখতে চাইছে? মিউ জি বাই মিউ ও লিখতে চাইছে, ঠিক না? মিউ জি বাই মিউ এ, মিউ জি বাই মিউ এ বলতে চাইছে, তাই না? বুঝছে? এক কাজ কর, এইখানে দেখ সবাইকে যদি গুণ করিস কি আসবে, এদের সবাইকে, এদের সবাইকে গুণ করলে দেখ কিরকম আসছে। প্রথমে প্রথমে দেখ এদের সবাইকে যদি গুণ করে দিই, দেখ একবার গুণ করে দেখ রাফে, মিউ ডাব্লিউ বাই মিউ এ গুণ মিউ ও বাই মিউ ডাব্লিউ, দেন কত হচ্ছে মিউ জি বাই মিউ ও, মানে তিনজনকেই যদি গুণ করে দিস কি আসে, দেখ এটার মিউ ডাব্লিউ বাই মিউ এ, এটার মিউ ও বাই মিউ ডাব্লিউ, মিউ জি বাই মিউ ও, কাটাকুটি যাচ্ছে, দেখ ও ও কেটে যাচ্ছে, ডাব্লিউ ডাব্লিউ কেটে যাচ্ছে, মিউ জি বাই মিউ এ তো সবাইকে গুণ করে দিলে চলে আসছে, তাই না? সবাইকে গুণ করে দিলে চলে আসছে, তো গুণ করে দে, সবাইকে গুণ করে দিলেই চলে আসবে। 1.33, 1.45, 0.7 করলেই অ্যান্সার চলে আসবে। দেখ অ্যাকচুয়ালি একে কি রকম লিখতে হয়, পরীক্ষাতে কি রকম লেখা উচিত যদি আমি বলি, অ্যাকচুয়ালি একে লেখা উচিত কি রকম, দেখ এইদিকে দেখা, এটা আমি চাই তাই তো মিউ জি, দেখ মিউ জি আমি লিখলাম, দেখ এখানে প্রদত্ত যেগুলো আছে তার মধ্যে মিউ জি কোথায় আছে, মানে দেখ আমাকে, আমার কি দরকার মিউ জি বাই মিউ এ, তাই না? এ মিউ জি মানে কি মিউ জি বাই মিউ এ দরকার, তো আমি খুঁজে দেখবো যে মিউ জি কোথায় আছে, চলো মিউ জি এখানে আছে, তাহলে মিউ জি বাই মিউ আমি লিখলাম। এরপরে আমি দেখছি আমি মিউ জি লিখতে গিয়ে মিউ ও এখানে একটা চলে এসছে, তাহলে আমার কি করা উচিত, কোথায় মিউ ও আছে দেখি, এই যেটা, তাহলে মিউ ও কি করা উচিত, গুণ করা উচিত, মিউ ও বাই মিউ ডাব্লিউ, ঠিক আছে, তাহলে মিউ ও আর মিউ ও কেটে যাবে এখানে, কিন্তু মিউ ডাব্লিউ থাকছে, আবার দেখ কোথায় মিউ ডাব্লিউ আছে, মিউ ডাব্লিউ বাই মিউ, তাহলে দেখ এগুলো তো সব কেটে কেটে যাচ্ছে, তার মানে ভ্যালু গুলো বসিয়ে দিলে হয়ে যাবে, তাই না? এরপরে লিখবো প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, এগুলো বোঝা গেছে তো, অসুবিধা নেই। চলো প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, এটাও বেশ বড় ধরনের প্রমাণ আছে। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, পুরো 2 পৃষ্ঠা জুড়ে প্রমাণ আছে, কিন্তু আমি করব একে দেখ কিরকম যাতে পুরোটা মাথায় থাকে। প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন, এখানে আমি লিখছি 1 নম্বর বস্তু ঘন মাধ্যমে এবং দর্শক লঘু মাধ্যমে অবস্থিত, মানে এরকমটা কোথায় হতে পারে, ধরো জলের ভেতরে মাছ আছে আর কেউ বায়ু থেকে দেখছে, তাহলে বস্তুটা কি হলো মাছ, আর দর্শক আছে বায়ুতে। উল্টো এখানে কি হচ্ছে, বস্তু লঘু মাধ্যমে, লঘু মাধ্যমে এবং এবং দর্শক ঘন মাধ্যমে অবস্থিত। দেখ দুটোকে আমি এক জায়গায় নিচ্ছি কিরকম, প্রথমে আমি কি করছি দেখ, এটা
আমরা সব সময় চেষ্টা করি, দেখ ছবি যেভাবে বানানোর চেষ্টা করি, ঘন মাধ্যমকে আমরা নিচে রাখবো, কেন কি জল আর বায়ু যদি হয়, জল তো নিচেই থাকবে না। তো এটা আমি লিখলাম ঘন মাধ্যম, আর এটা আমি লিখলাম লঘু মাধ্যম। এখানেও সেম, এটা আমি লিখলাম ঘন মাধ্যম, এটা আমি লিখলাম লঘু মাধ্যম। ক্লিয়ার হয়েছে? তো এক কাজ করতে পারিস, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি ধরে নিচ্ছি তোদের বইয়ের হিসাবে, ঘন মাধ্যমকে এরা μ2, লঘু মাধ্যমকে μ1। ছাড়ো, এটা আমি বইয়ের হিসাবে করব না, নিজের মতো করছি। দেখ, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি কি নিচ্ছি, মিউ রেরার, সরি মিউ ডেন্সার, আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি লিখছি মিউ রেরার। রেরার মানে কি হচ্ছে লঘু, আর ডেন্সার মানে ঘন। এখানেও তাই মিউ ডি আর মিউ আর, ডেন্সার, ঠিক আছে, আর রেরার। হয়েছে? তো এখানে আছে দেখ, বস্তু কোথায় আছে, ঘন মাধ্যমে। চলো, বস্তু এখানে কোথাও আছে, এটা হলো কি অবজেক্ট, এটা হলো অবজেক্ট, তাই না? এটা অবজেক্ট। আর এখানে কি বলছে, বস্তু লঘু মাধ্যমে, মানে বস্তু ধরো এখানে কোথাও আছে, এখানে কোথাও আছে, এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? দেখছে কোথা থেকে, এইখান থেকে দেখছে। এ কোথা থেকে দেখছে, এর নিচ থেকে দেখছে। হয়েছে? চলো, ক্লিয়ার? একজন লঘু, এটা এখানে বস্তু আছে ঘন মাধ্যমে, চোখ আছে লঘু মাধ্যমে, আর এখানে বস্তু আছে লঘু মাধ্যমে, চোখ আছে ঘন। ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ, দেখ পরপর আছে। এ দেখছে কিভাবে, দেখছে একদম উল্লম্ব ভাবে, মানে এটা উল্লম্ব দর্শন, ঠিক আছে, মানে একদম একটা হয় কি তির্যক, তির্যক ভাবে দেখছে, সেটা নয়, উল্লম্ব দর্শন। তো এখানে আমি বলেছি প্রতিবিম্ব গঠন করতে গেলে মিনিমাম কটা আলোক রশ্মি দরকার, দুটো আলোক রশ্মি দরকার। একটা আলোক রশ্মি কি করলাম, একদম এখান থেকে গিয়ে সোজা পড়লো, কি হবে, লম্বা ভাবে পড়লে সোজা চলে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। একটা আলোক রশ্মি, এর বেলাও সেম, এরকম একটা আলোক রশ্মি সোজা চলে এসছে এরকম করে, ঠিক। এটাকে আমি নাম দিলাম এ নাম দিলাম, লম্বা ভাবে পড়েছে, সোজা চলে গেছে। আর একটা আলোক রশ্মি আমি কি করব, জাস্ট এখানে ফেলবো, ঠিক না, এটা ধরো বি পয়েন্ট, বি, এখানে কি হবে, এটা হচ্ছে কিনা অভিলম্ব, ঠিক না, এটা হচ্ছে কিনা এখানে অভিলম্ব। চলো, এখানে আমি ধরলাম আপতন কোণ আই। ঘন থেকে লঘুতে গেলে, এইটা দেখ ভালো করে, ঘন থেকে লঘুতে গেলে অভিলম্বের কি হবে, কাছে না দূরে, ঘন থেকে লঘু দূরে চলে যাবে, তাহলে কি হবে, দূরে চলে গেছে, ঠিক। তাহলে এটা কি হলো, আর, ঠিক না। ছবি ঠিকঠাক করে দেখ ভালো করে, একটা আলোক রশ্মি সোজা চলে গেছে, আর একটা আলোক রশ্মি এরকম করে গিয়ে দেখেছে, এটা বি পয়েন্ট, বি পয়েন্ট, ঠিক আছে। আগে এই সাইডটা করে নি, ওই সাইড যেমন আছে লাইন টানা থাকবে। ছবি অনেকের আঁকা হয়নি, আচ্ছা ছবি এঁকে আমি সময় দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, চোখ কি দেখছে, দুটো আলোক রশ্মি এরকম ছড়িয়ে গেছে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, কি করে পাবো, দেখ এখানে দুটো আলোক রশ্মি কেমন দেখাচ্ছে, একটা এরকম যাচ্ছে আর একটা এরকম যাচ্ছে, এরা কি পরে গিয়ে কোথাও মিলবে, তাহলে কি করতে হবে, পেছনের দিকে বাড়াতে হবে। তাহলে এখানে দেখ, একটা প্রতিশ্রিত রশ্মি এটা, আর একটা এটা, আমি পেছনের দিকে বাড়ালে এইখানে মিলেছে কোথাও, তো এটাই হবে কিনা ইমেজ। বল এই প্রতিবিম্বটা সৎ না অসৎ, যে প্রতিবিম্ব তৈরি হলো সেটা আলোক রশ্মি মিলিত হওয়ার পরে হলো, নাকি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অপসৃত হচ্ছে বলে, তাহলে এটা হচ্ছে কিনা অসৎ বিম্ব, এটা অসৎ বিম্ব, অসৎ বিম্ব। হয়েছে? বেশ, অসৎ বিম্ব এতটা পর্যন্ত ঠিকঠাক আছে। এবারে দেখ, এইখানে ধরো একটা মাছ ছিল জলের ভেতরে, আর লোকটা এখান থেকে দেখছে, দেখা গেল মাছ জলের পৃষ্ঠতল থেকে 10 মিটার নিচে ছিল, তার প্রতিবিম্ব তাহলে ও কিছুটা উপরে দেখছে,
তার মানে কি মাছটা প্রকৃতপক্ষে 10 মিটার নিচে থাকলেও তার প্রতিবিম্বকে দেখা যাবে হয়তো 7 মিটার নিচে দেখছে। তার মানে কি হলো, এ কিছুটা ওপরে মনে হবে। এই যে যে এ থেকে আই পর্যন্ত দূরত্ব, এটাকে আমি কি বলবো, আপাত গভীরতা। আর এ থেকে ও পর্যন্ত দূরত্বকে কি বলবো, প্রকৃত গভীরতা। তার মানে আমি কি বলবো, এখানে বাকি ল্যাঙ্গুয়েজ আমি পরেই লিখছি, আগে এটা লিখে নিই। এ ও হচ্ছে কি প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতাকে আমি লিখবো ডি রিয়াল, হয়েছে, ডি রিয়াল। আর এ আই কে আমি কি লিখবো, আপাত গভীরতা, আপাত গভীরতা, যাকে আমি লিখবো ডি এ, মানে ডি অ্যাপারেন্ট। ঠিক আছে, ডি অ্যাপারেন্ট। পরপর হচ্ছে সব দেখ, এখনো পর্যন্ত আমি জাস্ট কি কোনটা হচ্ছে সেটাই বলেছি। ক্যালকুলেশন আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে কি, এই দুজন এবং এই যে মিউ আর এবং মিউ ডির মধ্যে সম্পর্ক কি করতে হবে, এরা দুজন এবং মিউ আর এবং মিউ ডির মধ্যে সম্পর্ক আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে আমি কি লিখবো, আছে ক্লিয়ার? ওকে, আচ্ছা একটা কাজ করলে হতো এখানে, এইগুলোকে রেরার আর ডেন্সার না লিখে এটাকে আমি লিখছি কি মিউ, এটা হচ্ছে কি না ও, ও মানে হচ্ছে অবজেক্ট, আর ভি মানে হচ্ছে ভিউয়ার, এরকম লিখছি। মানে মানে কি লিখতে চাইছি আমি, যে দর্শক যে বস্তু যে মাধ্যমে আছে, মানে অবজেক্ট যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক মিউ ও, আর দর্শক মানে কি ভিউয়ার যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক মিউ ভি। ঠিক আছে, এখানে যদি বলি তাহলে এটা কি হয়ে যাবে, মিউ ভি, আর এটা হয়ে যাবে কি মিউ ও। ঠিক আছে, মানে পরবর্তীকালে দুজনের অ্যান্সার সেম আমি নিয়ে আসবো। ঠিক আছে, দুজনের অ্যান্সার সেম, মানে ঘন লঘু এটা আমাদেরকে, মানে যদি ক্লিয়ার নাও থাকে তাও অ্যান্সার সেম আসবে। মানে আমি বারবার কি বলছি, আলো চ্যাপ্টারে কনফিউশন কোথায় জানিস, দুটো দুটো করে চলবে, লাস্টে গিয়ে তুই কনফিউশন হয়ে যাবি যে কোনটা বাই কোনটা হবে। এই জন্য সবসময় ফর্মুলা আমি সেরকমই নিয়ে আসতে চাইবো যে যেখানে আমাকে কনফিউশন হবে না যে আলো এদিক থেকে গেলে কি হবে, কি ঘন থেকে লঘুতে গেলে হবে, কি লঘু থেকে ঘনতে গেলে কি হবে, অ্যান্সার আমি যেই ফর্মুলা, মানে দুজনের যেন সেম ফর্মুলা আসে। এর জায়গায় এখানে কি বলছি, এইখানে আমাদেরকে বার করতে হবে কি না এই দুটো প্রতিসরাঙ্ক আর এই দুটো যে গভীরতা এদের মধ্যে সম্পর্ক আনতে হবে। ঠিক, তো দেখ আমি এখানে কি লিখবো, যে এইখানে দেখ প্রথমে এই কোণটা যদি আই হয়, এটা আমি আই লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, একান্তর কোণ লেখা যাবে, এটা আই হলে এটা আই লেখা যাবে। আচ্ছা এটা আর হলে এটা আর লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে। ঠিক আছে তো, হ্যাঁ। তো দেখ এখান থেকে আমি কি করব, দেখ প্রথমে আমি লিখবো যে এইখানে যদি আমি স্নেলের সূত্র ইউজ করি, এইখানে স্নেলের সূত্র ইউজ করলে কি হবে, দেখ কি লিখবো, বি বিন্দুতে, লেখ বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। বি বিন্দুতে স্নেলের সূত্র কি হবে, এই সাইডে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ ও, ঠিক না, এই সাইডে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ও, এখানে কোণ কত সাইন আই সমান ওই সাইডে প্রতিসরাঙ্ক কত মিউ ভি, আর সাইন কোণ কত সাইন আর। ঠিক আছে, অসুবিধা তো নেই, হ্যাঁ সাইন আই সাইন আর হয়েছে। দেখ দেখ এই সাইডে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ও, কোণ কত আই সাইন আই, ওই সাইডে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ভি হচ্ছে, আর ওই সাইডে কোণ কত হচ্ছে সাইন আর। ক্লিয়ার? হ্যাঁ
হয়েছে। এবারে আমি বলেছি যে এই দুটো প্রতিসরাঙ্ক এবং দূরত্ব দিয়ে অ্যান্সার নিয়ে আসতে হবে, ঠিক না? তবে এখানে আমি কি করছি, এটা আমি পরে লিখে নেব। পরে দেখ মিউ ও বাই মিউ ভি যদি আমি লিখি তাহলে আমার কি হবে, সাইন আর বাই সাইন আই। ওকে, সাইন আর বাই সাইন আই। মিউ ও বাই মিউ ভি বল সাইন আর, ত্রিভুজ দেখ ভালো করে, এইটা হচ্ছে কোণ বলছে, এইটা যদি কোণ হয় এর সাপেক্ষে লম্ব কোনটা, এ বি, অতিভুজ কোনটা, আই বি। দেখ ছোট ত্রিভুজ এই যে যার কোণ আর, এটা যদি কোণ আর হয়, এটা তো লম্ব না, এটা তো 90 ডিগ্রি। এই কোণ যদি আর হয়, আর এর বিপরীত বাহু কি, লম্ব। আর আই বি এখানে কি, অতিভুজ। তাহলে আমি সাইন আর কে কি লিখবো, লম্ব মানে কি এ বি বাই অতিভুজ মানে কি আই বি। তারপরে এটা যদি কোণ আই হয় তাহলে লম্ব কোনটা, এ বি বাই অতিভুজ কত হবে, ও বি। ঠিকঠাক আছে? প্রথমে স্নেলের সূত্র, তারপরে আই এবং আর এর মান বসাতে হবে। ঠিক, এতটা পর্যন্ত তো অসুবিধা নেই। এরপরে দেখ এ বি কেটে যাবে, দেখাই যাচ্ছে। হ্যাঁ, মিউ ও বাই মিউ ভি সমান ও বি বাই আই বি। ঠিক আছে, ও বি বাই আই বি। কিন্তু ও বি আর আই বি কোন কি ডিস্টেন্স, এ তো কিছু বোঝাচ্ছে না, তো না বস্তুর দূরত্ব না প্রতিবিম্বের দূরত্ব। ও বি মানে তো এটা, আর আই বি মানে তো এটা। এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাবো। কি অ্যাপ্রক্সিমেশন? বস্তু যদি দর্শক যদি লম্ব ভাবে দেখে, তো এই আলোক রশ্মি খুব একটা তির্যক ভাবে পড়বে না। আমি যদি লম্ব ভাবে দেখি, আমি কোন আলোক রশ্মিগুলোকে দেখবো, যেগুলো লম্ব ভাবেই পড়বে। মানে এ আর বি বিন্দু খুব কাছাকাছি হতে হবে। তাহলে আমি কি লিখবো, উল্লম্ব দর্শনের ক্ষেত্রে, এখানে কি লিখবো, উল্লম্ব দর্শনের ক্ষেত্রে, উল্লম্ব দর্শনের ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে, এ এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত। এ এবং বি বিন্দু খুব কাছে অবস্থিত। আচ্ছা, যদি কাছে অবস্থিত হয় তাহলে কি হবে, কাছে অবস্থিত হলে তাই এ আর বি বিন্দু যদি কাছে হয়, আমি ও বি কে ও এ লিখতে পারি, নাকি না? এ আর বি যদি খুব কাছে কাছে হয় তাহলে আমি ও থেকে বি যা বলবো, ও থেকে এ তাই বলবো। হ্যাঁ, কাছাকাছি আছে, তো এই জন্যই তো বলছি উল্লম্ব দর্শন। মানে আমি তোকে বললাম দেখ, একটা একটা আলোক রশ্মি একদম লম্বাভাবে পড়েছে, একটা আলোক রশ্মি, আর একটা আলোক রশ্মি একদম কাছে পড়েছে, তাহলে আমি কি বলবো, দুটো প্রেমী তো সমান, তাই না? তাহলে আমি কি বলবো, যে এখানে কাছাকাছি অবস্থিত হলে এইখানে থাকবে কি, থাকবে না, ও বি নিয়ার ইজিক্যালস টু ও এ, আর আই বি নিয়ার ইজিক্যালস টু কি হবে, আই এ। তো এখানে তাহলে কি হবে, মিউ ও বাই মিউ ভি সমান ও বি কে লিখবো ও এ, আই বি কে লিখবো আই এ। ক্লিয়ার? এবারে বল মিউ ও বাই মিউ ভি সমান ও এ মানে কি, প্রকৃত প্রকৃত গভীরতা মানে কি ডি রিয়াল, আই এ মানে কি আপাত গভীরতা মানে ডি অ্যাপারেন্ট। এই ফর্মুলাতে ক্লিয়ার কি বোঝাচ্ছে শোন, আমরা বস্তুর যে গভীরতা সেটাই তো প্রকৃত গভীরতা বলি। আমি যদি প্রকৃত গভীরতা ওপরে লিখি তাহলে বস্তু কোথায় আছে না, মিউ ও মানে অবজেক্ট যেখানে আছে তার প্রতিসরাঙ্ক। আচ্ছা, আমরা আপাত গভীরতা দেখি কেন, প্রতিসরণ হচ্ছে বলে। তাহলে অ্যাপারেন্ট ডেপথ যদি আমি নিচে লিখি, আলো প্রতিসৃত হয়ে কোথায় যায়, দর্শক যে মাধ্যমে আছে, তাহলে মিউ ভি নিচে হবে। তার মানে কি বস্তুর সাথে, মানে বস্তুর যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক মানে প্রকৃত গভীরতা হবে, মানে প্রকৃত গভীরতার সঙ্গে বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। আপাত গভীরতা লিখলে
দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরণ, কেন কি প্রতিসরণের পরেই তো আমি আপাত গভীরতাটা দেখব। আমি ওটা ক্যালকুলেশন করেও তোদেরকে দেখাবো যে ওরও ফর্মুলা একই আছে। বইতে কিন্তু দুটো ফর্মুলা উল্টো টাইপের করাবে। আমি লাস্টে গিয়ে বলবো যে এখানে আমাকে বল কোনটা ঘন, মিউ ও ঘন, তাই না? আর হচ্ছে এটা লঘু। তো দেখ এখানে আমি কন্ডিশন কি অ্যাপ্লাই করব, যে কন্ডিশন কি অ্যাপ্লাই করব, দেখ আমি কি বার করতে চাই, ডি অ্যাপারেন্ট ডি রিয়াল সমান মিউ ভি বাই মিউ। বল এখানে কোনটা ঘন, দর্শক লঘু মাধ্যমে আছে, এটা লঘু, আর এটা কি ঘন, তাই না? এটা ঘন, এটা লঘু। তো দেখ ডি অ্যাপারেন্ট সমান ডি রিয়াল হোল ইনটু মিউ ভি বাই মিউ ও, লঘু বাই ঘন। লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হচ্ছে কম, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হচ্ছে বেশি। তার মানে অ্যাপারেন্ট ডেপথ কি হবে, রিয়েল ডেপথের থেকে ছোট। অ্যাপারেন্ট ডেপথ দেখ ছোট, রিয়েল ডেপথ বড়। আমি যদি এটাকে বলে দিই লঘু মাধ্যমটা হচ্ছে বায়ু, যদি আমি বলে দিই যে লঘু মাধ্যমটা বায়ু আর ঘন মাধ্যমটার প্রতিসরাঙ্ক মিউ, তাহলে কি উত্তর আসবে, দেখ ডি অ্যাপারেন্ট সমান ডি লঘু মাধ্যম বায়ু মানে কি 1, ঘন মাধ্যমটা মিউ মানে কত হচ্ছে ডি বাই মিউ। এটা হলো একটা কন্ডিশন, ডি অ্যাপারেন্ট সমান ডি রিয়াল বাই মিউ, ডি রিয়াল কে ডি বলছি, ডি বাই মিউ। তার মানে কি যে এখানে অ্যাপারেন্ট ডেপথটা কি হয়ে যাবে, কমে যাচ্ছে রিয়েল ডেপথের থেকে। কিন্তু অঙ্ক করার সময় অনেক ইজি হয়ে যাবে। কিরকম অঙ্ক করার সময় ইজি হবে আমি বলে দিচ্ছি। আমরা জাস্ট দুটো লাইন টানবো, সঙ্গে সঙ্গে বুঝে যাবো কম হবে না বেশি হবে, ঠিক আছে? তো দেখ ফর্মুলা লাস্ট কি আসবে আমি বলে দিচ্ছি, লাস্ট কি আসবে, মিউ অবজেক্ট মানে ডি রিয়াল। কেন, কারণ কি বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক লিখেছি মানে আমি প্রকৃত গভীরতাই লিখেছি। মিউ ভি মানে কি ভিউয়ার যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক মানে কি আমি অ্যাপারেন্ট ডেপথ লিখেছি। কেন, কারণ কি প্রতিসরণের পরেই তো আমি অ্যাপারেন্ট ডেপথটা দেখতে পাবো, তাই না? এই কারণে। এবার একটা কোশ্চেন লিখ, যেটা দু লাইন মানে দু সাইডে ছাড়া ছিল ওটা ছাড়াই থাকবে, আমি ওখানে ওটা লিখবো। এবার আমি কোশ্চেন লিখ একটা, যে এক ব্যক্তি জলের উপরিতল হতে 12 মিটার গভীরতায়, এক ব্যক্তি জলের উপরিতল হতে 12 মিটার গভীরতায় একটি মাছ দেখতে পায়। পূর্ণচ্ছেদ। কত মিটার গভীরতার বিন্দুকে লক্ষ্য করে বর্ষা ছুড়লে জানিস তো, যেটা এরকম তীরের মতো, ঠিক আছে? বর্ষা ছুড়লে বর্ষাটি মাছকে বিদ্ধ করবে। হ্যাঁ, খুব ভালো ল্যাঙ্গুয়েজ লিখেছি বাংলা, ঠিক আছে? বর্ষাটি মাছকে বিদ্ধ করবে। এই কোশ্চেনের দেখ এখানে বলেইনি যে বস্তু কোনটা প্রতিবিম্ব কোনটা, কিন্তু বুঝতে হবে। প্রথমে বলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ শোন, বলছে এক ব্যক্তি জলের 12 মিটার গভীরতায় মাছকে দেখতে পায়। এটা মাছের প্রতিবিম্ব, তাই না? মানে ডি অ্যাপারেন্ট হচ্ছে 12, ঠিক না? বলেছে
এবার বলছে যে কত গভীরতার বিন্দুকে লক্ষ্য করে বর্ষা ছুড়লে মাছকে বিদ্ধ করবে, মানে ডি রিয়াল জিজ্ঞেস করছে, তাই না? এবার এখানে কোশ্চেন দেখ কি বলছে, এটা বায়ু থেকে দেখছে আর এটা হচ্ছে জল, ঠিক না? তো তাহলে দর্শক কোথায় আছে? বায়ুতে। ঠিক আছে, দর্শক বায়ুতে আছে, দর্শক আছে বায়ুতে, আর মাছ আছে মানে বস্তু আছে। আমাকে বল, মাছ আছে জলে, মানে মিউ ও মানে অবজেক্ট কোথায় আছে? জলে। জলের প্রতিসরাঙ্ক কত? 4/3। জলের প্রতিসরাঙ্ক 4/3। আর দর্শক মানে ব্যক্তি আছে কোথায়? বায়ুতে, 1। কিচ্ছু ভাববো না যে কম হবে বেশি হবে, দেখারই দরকার নেই। ডি অ্যাপারেন্ট বাই ডি রিয়াল। রিয়ালের সঙ্গে কে রিলেটেড? মিউ ও, অবজেক্ট রিলেটেড। আর অ্যাপারেন্টের সঙ্গে ভি রিলেটেড। তাহলে কি প্রতিসরণের পরেই তো আমি দেখব। চলো ডি অ্যাপারেন্ট। ডি অ্যাপারেন্ট কত? ডি অ্যাপারেন্ট হচ্ছে 12। ডি রিয়াল চাই, মিউ ভি কত? 1। মিউ ও কত? 4/3। চলো ডি রিয়াল সমান 12 গুণিতক 4/3, 16 মিটার। একদম ঠিক না? 16 মিটার। হ্যাঁ, অসুবিধা আছে? আচ্ছা, এটা এই পর্যন্ত থাকবে কারণ কি টাইম হয়ে গেছে। দর্শক, দর্শক হচ্ছে ঘন মাধ্যমে এবং বস্তু লঘু মাধ্যমে থাকলে কি হবে ওটা পরের দিন হবে। আচ্ছা, কালকের কখন পড়াবে এটা বন্ধ করে দিই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে।